আমি ন্যাশনাল কিডনি অ্যান্ড প্রস্টেট ক্লিনিকে 13 তারিখে ভর্তি হয়েছি এবং তাদের এই 13 তারিখে ভর্তি হয়ে 15 তারিখে অপারেশন হয়েছে। 15 তারিখে অপারেশন হওয়ার পরে আমি এখন সুস্থ বোধ করছি। আজকে আমার ছুটি 11টায় এবং এখানকার স্টাফ, স্যার এবং স্টাফেরা সমস্তই ভালো। আর অন্য সহকর্মীরা, আমার স্টাফ সবাই খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং সর্ব ব্যাপারে সহযোগিতা করেছে। প্রত্যেকে কোনো অসুবিধা হলে এখানে দেখাতে পারেন। এখানকার এটাও আমাদের সাধ্যের মধ্যে, এখানকার প্যাকেজটা আমাদের সাধ্যের মধ্যে। Sir, Baba Amar, he was diagnosed with prostate cancer advanced level. তো বিভিন্ন ডাক্তারদের আমি নাম শুনেছিলাম, কিন্তু মনের মতো জাস্টিফিকেশন পাইনি। তাহলে এই হাসপাতালের নাম শুনলাম আমি দু একজনের মুখ থেকে, আর গুগলে হাই রেটিংও দেখলাম। And I searched about Dr. Abhishek Mukherjee also. So once I visited this doctor, he was so very transparent in explaining things কি মনটা আর অন্য জায়গায় যেতে ইচ্ছে করলো না। Immediately Dr. Saab are ready to got him admitted, and whatever the course of treatment was, he was very helpful to us in every way, management wise বলুন, আপনি কস্ট ইফেক্টিভ, দ্য মেইন অ্যাসপেক্ট আজকের দিন যেটা আছে, যে একটা ভালো চিকিৎসা আর তার সঙ্গে কস্ট এফেক্টিভনেস, এই দুটো জিনিস আমি এখানে এত সুন্দর পেয়েছি। আর প্লাস পোস্ট ট্রিটমেন্ট অলসো বাবার যে কেয়ার হয়েছে সেটা খুবই ভালো হয়েছে। স্টাফদের সঙ্গে ভেরি কোঅর্ডিয়াল স্টাফ, ভেরি ফ্রেন্ডলি স্টাফ। এখান থেকে যাওয়ার পরও বাবা এখন খুব ভালো সুস্থ আছেন। পিরিয়ডিক্যালি ওনার চেক আপ হচ্ছে, ওনার যা রিপোর্টস আসছে সব পজিটিভ রিপোর্টসই আসছে। তো ডাক্তার সাহেব যেটা বলেছিলেন কি at least 2 years life, now he's taking, although he's not God, but then too has, as per his verdict, his life expectancy has increased by 10 years, if God forbid. তো ওভারঅল যদি দেখি, মানে খুব হাসপাতাল খুব বড়ও নয়, খুব নিউক্লিয়াস হাসপাতাল। এদিক ওদিক ছোটাছুটি করতে হয় না কোনো জিনিসের জন্য আমাকে, এদিক ওদিক মানে আমি পেশেন্টকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর পুরো দায়িত্ব এরা নিজে সামলিয়ে নিচ্ছে। কি মেডিসিন দিতে হবে, মেডিসিনটা খেয়ে আনবে, কি নিউট্রিশন দিতে হবে না দিতে হবে, পুরোপুরি এদের কন্ট্রোলের উপর আছে। আমাদের ওর মধ্যে কোনো মাথা ঘামাতে হয় না আমাদের, সেটাই সবচেয়ে ভালো কথা আমাকে লাগলো স্যার। না তাহলে অন্য হাসপাতালে দেখি ওরা মেডিসিন একটা চোথা বানিয়ে দেয়, এই মেডিসিনটা এখন নিয়ে আসো, মানে 24 আওয়ার্স একটা লোককে ওখানে থাকতে হয়। এখানে কিন্তু সেই জিনিসটা নেই, হয়ে যাচ্ছে মিডওয়ে বিটুইন কালিকাপুর অ্যান্ড মুকুন্দপুরের মাঝামাঝি পূর্বালোক বলে আছে জায়গাটা, জাস্ট আফটার অভিষিক্তা অ্যাপার্টমেন্টস। যে ল্যান্ডমার্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিষিক্তা অ্যাপার্টমেন্টস, আর তার আগে আপনার, তারপরে আপনার হচ্ছে আমরি হাসপাতাল। আমরি হাসপাতাল থেকে হার্ডলি 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আছে। পূর্বালোকের দিকে আপনি আসবেন, হাসপাতাল নাম হচ্ছে ন্যাশনাল কিডনি অ্যান্ড প্রস্টেট ক্লিনিক। It is specially and very much specially for urological disorders. আমি লাস্ট থার্সডে এখানে ইউরিন এবং স্টমাকে স্টুলের ব্যাপারে ভর্তি হয়েছিলাম। এখানকার যা ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট এবং সবচেয়ে যে জিনিসটা পেশেন্টরা পায় না, অলওয়েজ
at any moment room service is excellent. এত এক্সেলেন্ট রুম সার্ভিস বলতে গেলে আপনারা সবাই বুঝতে পারছেন, নার্স, আয়া, সুইপার ইত্যাদি সমস্ত নিজের লোকের মতো যেন আমাকে বাবা দাদু হিসেবে আদর করে সব কাজ করিয়েছে। আমি আই এম প্রাউড অফ দিস ইউনিট, দিস হসপিটাল। চিরজীবন মনে থাকবে, এত ভালো রুম সার্ভিস, এত কোঅপারেটিভ আমি কখনই দেখিনি। ঠিক আছে। আমি বাংলাদেশ আসছি আমার কিডনি সমস্যা নিয়ে। আমার 2016 সাল থেকে পাহাড়ি স্যারকে দেখাই। পাহাড়ি স্যারকে দেখানোর পরে পাহাড়ি স্যার এই ন্যাশনাল কিডনি প্রস্টেট ক্লিনিকে অভিজিৎ মুখার্জির কাছে পাঠায়। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অপারেশন হয়েছে। হ্যাঁ, আমি অপারেশন হওয়ার পরের দিনে আমি হাঁটতে পারছি, ভালো সুস্থ। হ্যাঁ, ভালো সুস্থ। তাই এই প্রস্টেট ক্লিনিকে সবাই ব্যবহার আচার ভালো, আমার তো খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত, নিজেও খুশি, আমার ওয়াইফও খুশি। আমার ওয়াইফ কিডনি দিয়েছে, আমি রিসিভ করেছি। আমার ওয়াইফও খুশি, আমরা খুশি, আমার ফ্যামিলিতেও খুশি। প্রস্টেট ক্যান্সার নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অভিষেক। ডক্টর, আপনার পরিচয় যদি দেন। নমস্কার, আমি ডক্টর অভিষেক মুখার্জি। আমি একজন ইউরো সার্জন। তার মানে হলো যে কিডনি, প্রস্টেট, ব্ল্যাডার এগুলোর যে অপারেশন হয়, ব্ল্যাডার মানে মূত্রথলি, এগুলোর যে অপারেশন হয় সেগুলো আমি করি। তার সাথে কিডনি ট্রান্সপ্লান্ট মানে কিডনি পরিস্থাপন। ডক্টর, প্রস্টেটে ক্যান্সার হলে রোগী কি করে বুঝবেন? স্ক্রিনিংই বা কিভাবে করা হয়ে থাকে? প্রস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড যেটা পুরুষের ক্ষেত্রে থাকে, মহিলার ক্ষেত্রে এটা হচ্ছে ইউটেরাস মানে জরায়ু। তার মানে হলো এটা একটা রিপ্রোডাক্টিভ অর্গান, সন্তান প্রাপ্তির জন্যে এই গ্ল্যান্ডে ধাতু তৈরি হয়। এবার মানুষ যতক্ষণ রিপ্রোডাক্টিভ ফেজে আছে, তার মানে তার সন্তান প্রাপ্তির সময়, তখন কিন্তু প্রস্টেট ইজ অ্যাক্টিভ। বাট যখন মানুষের বয়স বাড়লো, প্রস্টেটটা আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তখন কিছু কিছু পুরুষের ক্ষেত্রে ক্যান্সারের সৃষ্টি হয়। এবার ক্যান্সার রোগটাই এমন যেটা শুরুতে কিন্তু কোনো লক্ষণ দেয় না। তো যদি লক্ষণ দেয় না, তার মানে ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেরিতে, মানে হায়ার স্টেজে, স্টেজ 3, স্টেজ 4-এ ধরা পড়ে। আমাদের দেশে এটা খুব দুর্ভাগ্যের বিষয়। তো আমরা চাইছি একটা জনসাধারণের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, যে প্রস্টেট ক্যান্সারের একটা স্ক্রিনিং করা যায়। স্ক্রিনিং মানে কি? কয়েকটা সামান্য পরীক্ষা, খুব বেশি খরচও নেই তাতে, নট ভেরি এক্সপেন্সিভ। বাট সেই পরীক্ষাগুলোতে প্রস্টেট ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে কিন্তু স্টেজ 1-এ ধরা পড়লো ধরুন, তাহলে প্রস্টেট ক্যান্সারে পূর্ণ চিকিৎসা করা যায়। তো এই প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং কি করে করা যায়? ফার্স্ট হচ্ছে একজন দক্ষ স্পেশালাইজড ইউরোসার্জনকে দেখালেন, সে পেশেন্টকে দেখলো, বুঝলো, এক্সামিন করলো। তারপরে তার কয়েকটা রুটিন পরীক্ষা, তার মধ্যে মেন পরীক্ষাটা হচ্ছে পিএসএ মানে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এবার এই পিএসএটা একটা রক্ত পরীক্ষা। এটা পিএসএ হচ্ছে একটা প্রোটিন যেটা ধাতুর মধ্যে তৈরি হয়। এবার যখনই প্রস্টেটে কোনো ক্ষতি হবে, যেমন ইনফেকশন বা পেচ্ছাপে বাধা বা ক্যান্সার, তাহলে কিন্তু পিএসএ মানে এই প্রোটিনটা ধাতুর মধ্যে না বেরিয়ে রক্তের সাথে মিশতে শুরু করে। তো তাহলে সেই ক্ষেত্রে ব্লাডের মধ্যে এর লেভেলটা বাড়বে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টে প্রস্টেট ক্যান্সারের সন্দেহ আছে। সন্দেহ থাকলে আরও পরীক্ষা করে কনফার্ম করা হয়। আচ্ছা ডক্টর, প্রস্টেটের সমস্যা হলে নানা রকম লক্ষণ দেখা দেয়। তবে ডক্টর, কারোর যদি লাল ইউরিন হয় তাহলে তখনই তার কি কি করণীয়? দেখো, রেড ইউরিনটা একটা এমন জিনিস যেটা খুব জারি হবে, সে সাধারণত খুব ভয় পেয়ে যায়। কেন কি রক্ত মেশা পেচ্ছাপ বা মাছ ধোয়া জলের মতন যে পেচ্ছাপের রঙটা, সেটা দেখে তো সাধারণ মানুষ ভয় পাবেই, পাওয়ারই কথা। তখন সে কি করবে? সে একজন ইউরোসার্জনকে দেখাবে। ইউরোসার্জন ওকে দেখবে, ইনিশিয়ালি কয়েকটা রুটিন পরীক্ষা,
যেমন আলট্রাসোনোগ্রাফি, পেচ্ছাপের গতি পরীক্ষা, ইউরিন কালচার, এগুলো করা হয়। কিন্তু দুটো পরীক্ষা স্পেসিফিক্যালি উল্লেখ করতে চাইব, অ্যাকচুয়ালি তিনটে। একটা হচ্ছে রক্তের পরীক্ষা পিএসএ, যাতে বোঝা যায় যে প্রস্টেটের মধ্যে ক্যান্সারের কোনো সন্দেহ আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা সিটি স্ক্যান, কেন কি যখনই পেচ্ছাপে রক্ত এলো সেটা কিডনি থেকে আসতে পারে, কিডনির নালি যেগুলোকে ইউরেটার বলে তার থেকে আসতে পারে, ইউরিন ব্ল্যাডার মানে পেচ্ছাপের থলি থেকে আসতে পারে, অথবা প্রস্টেট থেকেও আসতে পারে। তো সিটি স্ক্যান করলে কিডনি আর ইউরেটার ভালো করে পরীক্ষা করা যায়। তো এখন অবধি বললাম যে লাল পেচ্ছাপ হলে ফার্স্ট অফ অল ইউরোসার্জনকে দেখানো, রুটিন কয়েকটা পরীক্ষা, কিন্তু স্পেশাল পরীক্ষার মধ্যে বললাম একটা পিএসএ রক্ত পরীক্ষা, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। নেক্সট বললাম একটা সিটি স্ক্যান, যাতে কিডনি আর কিডনির নালি ইউরেটার চেক করা হয়। এবার লাস্টে বলছি একটা ফ্লেক্সিবল সিস্টোস্কোপি। আপনারা শুনেছেন এন্ডোস্কোপি, যেমন ধরুন কারো পেটে আলসার হলো, তো গলা দিয়ে নালি দিয়ে পাকস্থলীর ভেতরটা দেখা হয়, বা কারো মলদ্বারের ভেতরে কোলোনোস্কোপি করেও দেখা হয়। এগুলো সাধারণত অনেক মানুষেরই করা হয়। আমরা করি পরীক্ষা, তার নাম সিস্টোস্কোপি, বা বলতে পারেন মূত্রথলি এবং প্রস্টেটটাকে পেচ্ছাপ রাস্তার ভেতর থেকে নিরীক্ষা করা। দিস ইজ কল্ড সিস্টোস্কোপি। সো লাল পেচ্ছাপ হলে ইউরোসার্জন, ফলোড বাই রুটিন টেস্ট, তারপর পিএসএ, সিটি স্ক্যান অ্যান্ড সিস্টোস্কোপিটা কিন্তু মাস্ট, মানে এসেনশিয়াল, যাতে রোগ ধরা পড়লো, রোগ ধরা পড়ে তার চিকিৎসা হবে। সবসময় লাল পেচ্ছাপ মানে যে রক্ত সেটা না, কিন্তু মানে সেটা ক্যান্সার না, কিন্তু অনেক সময় বিনাইন কন্ডিশনেও কিন্তু রক্তপাত হতে পারে। যেমন কিডনি স্টোন হলে তাতেও রক্তপাত হতে পারে। আচ্ছা, প্রস্টেট যদি এনলার্জ হলো উইদাউট ক্যান্সার, তাতেও কিন্তু রক্তপাত হতে পারে। সো ডোন্ট প্রিজিউম যে লাল পেচ্ছাপ মানেই ক্যান্সার। লাল পেচ্ছাপ মানে কিন্তু পরীক্ষা। সমস্যা কোন পর্যায়ে পৌঁছলে সিস্টোস্কোপির প্রয়োজন পড়ে ডক্টর? সিস্টোস্কোপি দেখো একটা পরীক্ষা, এটা কিন্তু কোনো অপারেশন না। কি করে করি? ডে কেয়ার মানে পেশেন্ট এলো, খাবার দাবার খেয়ে খালি পেট চাইছি না, অপারেশন টেবিলে ডাকা হলো পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা হবে কিন্তু ফুললি আন্ডার লোকাল অ্যানাস্থেজিয়া, মানে পেশেন্টকে অজ্ঞান, ইনজেকশন কিছু দেওয়া হবে না। আজকের দিনে আমাদের যে অস্ত্র, যে ইনস্ট্রুমেন্ট বা টেলিস্কোপ বলতে পারো, সেই টেলিস্কোপগুলো কিন্তু ফ্লেক্সিবল, মানে রবারের তৈরি, বলে পেশেন্ট পুরুষ হোক মহিলা হোক জাগা অবস্থায় ব্যথা না দিয়ে পেচ্ছাপ রাস্তার ভেতর থেকে পেচ্ছাপের থলি, প্রস্টেটের নিরীক্ষা করা হয়। প্রস্টেট তো পুরুষের, মহিলার ক্ষেত্রে পেচ্ছাপের থলি। এটা কিন্তু করতে একজন ভালো ইউরোসার্জনের হাতে ধরে নাও যে 5 থেকে 10 মিনিট সময় লাগে, ব্যথা খুব অল্প, কিন্তু ইনফরমেশন যেটা পাওয়া যায় দ্যাট ইজ ভেরি ভ্যালুয়েবল। যেমন বললাম যে লাল পেচ্ছাপ যদি হলো, তাহলে সিস্টোস্কোপিটা কিন্তু এসেনশিয়াল হয়ে গেল। কেন কি সার্জন জানতে চাইবে, ইউরোসার্জন, যে পেচ্ছাপের থলির মধ্যে কোনো ক্যান্সার নেই তো, বা প্রস্টেটে কোনো ক্যান্সার ফরমেশন নেই তো। এগুলো জানার জন্য কিন্তু ফ্লেক্সিবল সিস্টোস্কোপিটা মাস্ট। ডক্টর, এই পিএসএটা ঠিক কি, যদি একটু বুঝিয়ে বলেন। দেখো, পিএসএ হচ্ছে, যদি পুরো শব্দটা বলি তো পুরো পিএসএ হচ্ছে প্রস্টেটের পি, স্পেসিফিকের এস, আর অ্যান্টিজেনের এ। তো যদি এটাকে শর্ট ফর্মে বলতে চাও তো প্রস্টেট অ্যান্টিজেন বলতে পারলে। এবার আমি শুরুতে বললাম যে প্রস্টেট হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ অর্গান, মানে এটা পুরুষের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য একটা গ্ল্যান্ড। এটা কোথায় থাকে? যেখানে আমাদের পুরুষের পেচ্ছাপের থলি, তার ঠিক নিচে প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে। এটা পেচ্ছাপ রাস্তার চারিদিকে থাকে। এটার কাজ হচ্ছে ধাতু তৈরি করা। তার মানে 40 বছরের কম পুরুষ যারা সন্তান প্রাপ্তির ইচ্ছুক, তাদের ক্ষেত্রে প্রস্টেট গিভস দ্য রিপ্রোডাক্টিভ এবিলিটি। কিন্তু প্রস্টেট যে ধাতু তৈরি করছে তার মধ্যে একটা প্রোটিন থাকে যেটাকে বলে পিএসএ। এর কাজটা হচ্ছে ধাতুটাকে লিকুইফাই করা, মানে তরল করে দেওয়া। এবার এটা কিন্তু শুধু ধাতুর মধ্যেই থাকবে, রক্তের সাথে এটা মিশবে না। হাউএভার প্রস্টেটে যখন ক্ষতি হবে, যেমন ক্যান্সারে ক্ষতি হতে পারে, ইনফেকশন মানে সংক্রমণে ক্ষতি হতে পারে, বা পেচ্ছাপ আটকে গেল তো সেই বাধাতেও ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে প্রস্টেটের যে ক্যাপসুল, মানে যে দেয়ালে ঘেরা প্রস্টেটটা, সেই ঘেরাটা আস্তে করে চিরে যায়। চিরে গেলে ধাতুর কিছুটা অংশ রক্তের সাথে মিশে যাবে। যখন রক্তের সাথে মিশবে তখন পিএসএটা রক্তের মধ্যে হায়ার লেভেলে পাওয়া যাবে।
যেমন নর্মাল পিএসএ ধরো 1 থেকে 2, কিন্তু যদি পিএসএ 4-এর বেশি পেতে শুরু করি, মোর দেন 4 ন্যানোগ্রাম, তাহলে কিন্তু বলবো যে দের ইজ আ চান্স অফ প্রস্টেটিক ইনফেকশন অর ক্যান্সার। তার মানে ইট ইজ আ টাইম ফর ইভ্যালুয়েশন, পরীক্ষা করে দেখা। এটা কিন্তু কখনোই ভাববেন, আমরা দেখেছি পেশেন্টরা এসে গেছে ভীষণ ঘাবড়ে যে ডাক্তারবাবু আমার পিএসএ হয়ে গেছে 5, তার মানে আমার ক্যান্সার হয়ে গেছে। এটা কিন্তু ভুল ধারণা। মানে পিএসএ ইজ অনলি আ সাসপিশন অফ ক্যান্সার অর অফ ইনফেকশন, ইট ইজ নট ডায়াগনস্টিক। মানে এটা কিন্তু প্রমাণ না। প্রমাণ পাওয়ার জন্য আরও অনেক পরীক্ষা করতে হয়। ডক্টর, কোন রোগীর যদি প্রস্টেট বায়োপসির প্রয়োজন পড়ে তাতে কি কোনোভাবে এই পিএসএ বেড়ে যেতে পারে? দেখো, পিএসএ বাড়া মানে তো বললাম যে প্রস্টেট ক্যান্সার হতেও পারে, কিন্তু ইনফেকশন হতে পারে। তো যখন একটা পেশেন্টের পিএসএ বাড়লো, তখন ফার্স্ট যে সার্জন কি করবেন, একটা ইউরিন কালচার সাধারণ পরীক্ষা করবে। কালচারে পাওয়া গেল যে ইনফেকশন আছে যদি, বা ইউরিন রুটিন পরীক্ষায় পাওয়া গেল যে পাস সেল আছে, পাস মানে হচ্ছে সংক্রমণের লক্ষণ, সেক্ষেত্রে আগে অ্যান্টিবায়োটিক দিয়ে পেশেন্টকে 2 সপ্তাহ দেখা হবে, অবজার্ভ করা হবে যে পিএসএ কতটা কমলো। যদি ইনফেকশন চলে গেল, পিএসএ কমে এলো, তাহলে তো আর বায়োপসির কোনো দরকার নেই, কেন কি বোঝা গেল যে ইনফেকশনের জন্যে, মানে সংক্রমণের জন্যই পিএসএ বেড়েছিল। বাট সাপোজ কোনো পেশেন্টে পাওয়া গেল যে ইনফেকশন নেই, মানে পেচ্ছাপে কোনো কালচার পজিটিভ নেই বা কোনো পাসসেলও নেই, সেই ক্ষেত্রে সাসপিশন অফ ক্যান্সার ইজ হাই। তখন পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন, তার মানে মলদ্বারের ভেতরে সার্জন পেশেন্টের মলদ্বারের ভেতরে একটা আঙুল দিয়ে প্রস্টেটটাকে ফিল করবে, মানে আঙুল দিয়ে ফিল করবে। যদি সে পায় এটা শক্ত, তাহলে কিন্তু সাসপিশন অফ ক্যান্সার ইজ হাই। কেন? প্রস্টেট ইজ আ সফট অর্গান, যখন হার্ড হয়ে যায় তখন কিন্তু সাসপিশন অফ ক্যান্সার ইজ হাই। এবার নেক্সট পরীক্ষাটা কি? আমরা অলওয়েজ চাই যে নন ইনভেসিভ পরীক্ষা। নন ইনভেসিভ মানে বাইরে থেকে যেখানে দৃশ্য দেখা যেতে পারে, তাতে যদি সঠিক বলা যেতে পারে ক্যান্সার আছে কি নেই। তো একটা পরীক্ষা আছে যেটাকে বলে ডায়নামিক এমআরআই। ডায়নামিক এমআরআই পরীক্ষা আপনি শুনেছেন, যেমন সিটি স্ক্যান, তার থেকে আরেকটু অ্যাডভান্স পরীক্ষা হলো এমআরআই। এবার এই যে এমআরআই পরীক্ষাতে যদি পাওয়া যায় ডায়নামিক এমআরআই করে যে সাসপিশন অফ ক্যান্সার ইজ প্রেজেন্ট, যে প্রস্টেটের কোনো একটা জায়গায় পাওয়া গেল একটা ক্যান্সারের মতন কোনো ঘা দেখা যাচ্ছে, তখন সার্জন বলবে যে এটাকে ট্রান্স রেক্টাল, মানে মলদ্বারের ভেতর থেকে প্রস্টেট থেকে ছোট ছোট মাংসের অংশ নিয়ে পরীক্ষায় পাঠাবো, যেটাকে বলে বায়োপসি। এবার বায়োপসিটা বুঝবেন একমাত্র এমন পরীক্ষা যেখানে ক্যান্সার আছে কনফার্ম করা যায়। কিন্তু বায়োপসিতে একটা আমাদের এই প্রদেশে, পশ্চিমবঙ্গে বা বোধহয় ভারতবর্ষেই আছে, একটা সাসপিশন বা একটা ভুল ধারণা আছে, মানে যেটাকে অন্ধবিশ্বাস বলতে পারো। সেটা কি, যে বায়োপসি করলে নাকি ক্যান্সার ছড়িয়ে যায়। তো এই কথাটা কিন্তু, আমি তো 20 বছর ধরে কাজ করছি পশ্চিমবঙ্গে, আর 20 বছর ধরে অজস্রবার শুনলাম যে ডাক্তারবাবু বায়োপসি করতে বলছেন কিন্তু ক্যান্সার ছড়িয়ে যাবে। এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। আচ্ছা, প্রস্টেট বায়োপসি কোনোভাবে ক্ষতিকারক? এই প্রশ্নটা অনেকেরই মনে আসে। আরেকটা প্রশ্ন ভীষণ ভাবে আসে, তা হচ্ছে বায়োপসি থেকে কি কোনোভাবে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে? মানে কি, যে ক্যান্সার ছড়াবে তো নাই প্রস্টেট বায়োপসিতে, এটা পাক্কা। কেন কি, বিশ্বে কোনো এমন পরীক্ষা নেই যেটা প্রস্টেটে ক্যান্সার আছে বা কোনো অর্গানেই ক্যান্সার বলতে পারে উইদাউট বায়োপসি। বলে বায়োপসি করতেই হবে, তাহলেই পেশেন্টের চিকিৎসা হবে। কিন্তু এটা বুঝবেন যে বায়োপসিতে কখনোই ক্যান্সার ছড়াতে পারে না, পাক্কা। হাউএভার ক্যান্সারের নেচার, ক্যান্সারের স্বভাবটা কি, যে ক্যান্সারের যে সেলগুলো, যে কোশিকাগুলো, তার কিন্তু কর্তব্য হচ্ছে রক্তের সাথে মিশে দূর দূরান্তে হাড়ে বা লাংসে বা লিভারে ছড়ানোর চেষ্টা করা। সো ক্যান্সার কিন্তু কখনোই এক জায়গায়, এক স্থানে, এক ঘেরাবন্দির মধ্যে থাকতে চায় না, অলওয়েজ ছড়াতে চায়। সেই ছড়াবার যে টেন্ডেন্সি, এটা ক্যান্সার মানেই ছড়াবার টেন্ডেন্সি। তার মানে একটা পেশেন্টের মধ্যে ক্যান্সার ধরা পড়লো, তখন কিন্তু অলরেডি স্প্রেড থাকতেও পারে। তার জন্যে কিন্তু বায়োপসিটা দায়িত্ব না। বায়োপসি হচ্ছে পরীক্ষা করে চিকিৎসার দিকে এগোনো। বায়োপসিটা করাবেন যখন একজন সার্জন, ইউরো সার্জন যদি বলে থাকে যে বায়োপসি দরকার, তো নিশ্চয় করাবেন, নির্ভয় হয়ে করাবেন। বায়োপসির জন্য ক্যান্সার ছড়ায় না। আমার সফট স্মুথ স্কিনের সিক্রেট, অল সিক্রেট।
ডক্টর, বর্তমানে সব রোগের ক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসা রয়েছে, আপনার কাছে জানতে চাইবো যে প্রস্টেট ক্যান্সারে ঠিক কোন পদ্ধতিতে চিকিৎসা করা হয়ে থাকে? দেখো, প্রস্টেট ক্যান্সার আমরা তো চাইবো অলওয়েজ যে অর্গান কনফাইন্ড মানে যখনও ক্যান্সার প্রস্টেটের ঘেরাবন্দি যে ক্যাপসিউলটা তার থেকে বেরোয়নি আর এখনো কোনো স্প্রেড করেনি। কি করে বুঝবো সেটা? তো একটা হলো রক্তের পরীক্ষা পিএসএ। সাপোজ আমরা পেলাম পিএসএ হচ্ছে 20 কম, <20, তাহলে মোটামুটি বলে দেওয়া যায় যে প্রস্টেট ক্যান্সারটা কিন্তু রক্তের মধ্যে হাড়ের মধ্যে স্প্রেড করতে পারেনি, মানে আর্লি ক্যান্সার। কিন্তু যদি কারো পিএসএ 50-এর বেশি, 100-র বেশি আমরা অনেক সময় পাই, কেন কি আমাদের দেশে তো এখনও প্রস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেসটা খুব কম বলে আমরা অনেক সময় লেট ক্যান্সার পাই। লেট মানে দেরিতে ধরা পড়া। এরকম ক্যান্সারে পিএসএ 50, 100, 200, 300 অনেক হাই লেভেলেও থাকতে পারে, তার মানে প্রস্টেট ক্যান্সারটা স্প্রেড করে গেছে। এবার স্প্রেড করে গেলেও অর্গান কনফাইন্ড থাকলেও আমাদের যে ট্রিটমেন্ট অফ প্রস্টেট ক্যান্সার সেটাতে দুটো ভাগ আছে, দুটো অংশ। ফার্স্ট অংশ হচ্ছে ক্যান্সার যেখানে শুরু হয়েছে, যেটাকে আপনি বলতে পারেন মাদার ক্যান্সার, মানে যেখান থেকে ক্যান্সার আরম্ভ, যেটা স্রোত। যদি আপনি স্রোতটাকে রিমুভ করতে পারেন, দ্যাট ইজ স্টেজ 1, মানে ট্রিটমেন্টের প্রথম পদক্ষেপ সেটা হলো যে প্রস্টেট ক্যান্সার নিয়ে একজন সার্জন এটাকে ল্যাপারোস্কোপি মানে পেটে 5টা ফুটো করে পুরো প্রস্টেট, ক্যাপসিউল, ধাতু থলি সবটা একসাথে রিমুভ করে দেবে। সেটা হলো ফার্স্ট কাজ, প্রথম পদক্ষেপ, যেটা হলো র্যাডিক্যাল প্রস্টেট সার্জারি। র্যাডিক্যাল সার্জারি মানে হলো ক্যান্সার মুক্তি সার্জারি। কিন্তু আমি তো আগেই বললাম যে যদি পিএসএ মোর দেন 20 হয় তাহলে কিন্তু প্রস্টেট ক্যান্সার হয়তো অর্গান থেকে বেরিয়ে হয়তো হাড়ের মধ্যে স্প্রেড অলরেডি হয়ে গেছে। কি করে বোঝা যাবে? আজকের দিনে একটা ভালো পরীক্ষা আছে যেটাকে বলে পিএসএমএ পেট সিটি স্ক্যান। এটা কি একটা স্পেসিফিক পরীক্ষা যাতে ধরা পড়ে যে প্রস্টেট ক্যান্সার কোথায় কোথায় ছড়িয়েছে। যদি এই পরীক্ষাটা করা হয় আর দেখা যায় যে প্রস্টেট ক্যান্সার রক্তে মিশে হাড়ের মধ্যে বা দূর দূরান্তে স্প্রেড আছে, তখনও কিন্তু নিরাশ হবেন না। কেন কি আরেকটা চিকিৎসা আছে যেটাকে বলে হরমোন ডেপ্রিভেশন। হরমোন ডেপ্রিভেশন মানে হলো যে পুরুষ হরমোন যেটাকে বলে টেস্টোস্টেরন, যেটা পুরুষের অন্ডকোষের বীজের মধ্যে তৈরি হয়, সেই হরমোনটা কিন্তু প্রস্টেট ক্যান্সারকে শক্তি দেয়। তো যদি একজন সার্জন ওই হরমোনটা শরীর থেকে সরাতে পারে, কোন হরমোন? পুরুষ হরমোন টেস্টোস্টেরন, তাহলে কিন্তু ক্যান্সার যদি ছড়িয়েও থাকে সেই ছড়ানো ক্যান্সারগুলোকে আমরা আবার কন্ট্রোল করে দিতে পারি। তো এটা কি করে করা যায়? এটা সার্জিক্যালিও করা যায়। সার্জন মানে অন্ডকোষের দুটো বীজ, মানে পুরুষের যে অন্ডকোষ মানে স্ক্রোটাম, তার মধ্যে যে টেস্টিকলগুলো আছে যদি রিমুভ করে দেয় তাহলে টেস্টোস্টেরন প্রোডাকশন বডিতে 99% কমে যায়। তাহলে কি বললাম যে চিকিৎসার দুটো অংশ, যেখানে স্রোত অফ ক্যান্সার সেটাকে সার্জন ল্যাপারোস্কোপি করে ক্যান্সার সার্জারি করে প্রস্টেট উইথ ক্যান্সার পুরো রিমুভ করবে। সেকেন্ড কথা বললাম, যদি স্প্রেড থেকেও থাকে প্রস্টেট ক্যান্সারে তাহলে পুরুষ হরমোন যেটা টেস্টোস্টেরন যদি শরীর থেকে রিমুভ করা যায় তাহলে কিন্তু স্প্রেড যেখানে যেখানে হয়েছে সেটাকেও 99% রিডিউস করা যায়, মানে 99% রিডাকশন। রিডাকশনটা বললাম কিন্তু সার্জিক্যালি, টেস্টিকল রিমুভ করে। কিন্তু এটাও সত্যি যে আজকের দিনে ভালো ভালো ইনজেকশন বেরিয়েছে যেগুলো টেস্টিকল রিমুভ না করলেও টেস্টোস্টেরন লেভেলগুলোকে খুব লো লেভেলে পৌঁছিয়ে দিতে পারে। ডক্টর, কারোর যদি ক্যান্সার ভিতরে ভিতরে অনেকটা ছড়িয়ে পড়ে তাহলে তখনই তার কি কি করণীয়? কি করণীয়? যদি প্রস্টেট ক্যান্সার স্প্রেড করে তাহলে সেই ক্ষেত্রে আমি দুটো চিকিৎসা করছি। স্টেজ 1 মানে আমাদের ফার্স্ট স্টেপ অফ চিকিৎসা হলো প্রস্টেট ক্যান্সার মাদার ক্যান্সারটা রিমুভ করো, যেখানে প্রস্টেট থেকে ক্যান্সার তৈরি হয়েছে সেটাকে সার্জিক্যালি আগে রিমুভ করো বাই ল্যাপারোস্কোপি বাই ক্যান্সার সার্জারি। এটা নাম্বার 1। আজকের দিনে এই ক্যান্সার সার্জারিটা আমি মানে আমার মতন যারা ইউরো অঙ্কো সার্জন রেগুলারলি করে, এই দেশে হয়, এই প্রদেশে হয়, অ্যান্ড ভেরি হাই সাকসেস রেট। তার মানে এই অপারেশন করতে আজকের দিনে আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। পেশেন্ট হাসপাতালে 3 থেকে 4 দিন থাকে, বাড়িতে যায় উইথ ক্যাথেটার মানে নালি পরে। ক্যাথেটার খোলাতে আসে 2 সপ্তাহ পর। শুরুতে একটা ইনকন্টিনেন্স থাকবে, মানে পেচ্ছাপ কন্ট্রোলে অভাব থাকবে, কিন্তু খুব তাড়াতাড়ি উইদিন
2 days, 3 days, 4 days বা হয়তো কোনো পেশেন্ট 1 মাসের মধ্যে ইউরিন কন্ট্রোল কিন্তু ভীষণ ভালো সে পেয়ে যাবে। এটা হলে কি হলো যে আমি মাদার ক্যান্সার, যেখান থেকে ক্যান্সারের স্রোত, সেটাকে দূর করতে পারলাম। তার সাথে আমি সার্জিক্যালি যদি টেস্টিক্যাল রিমুভাল করে দিলাম, তাহলে যেখানে যেখানে ক্যান্সার স্প্রেড আছে সেটাকেও আমি কন্ট্রোল করতে পারলাম। যদি কোনো পেশেন্ট চায় যে টেস্টিক্যাল রিমুভাল না হোক, সেই ক্ষেত্রে কিন্তু ইনজেকশন দিয়েও টেস্টোস্টেরন লেভেলটা কমিয়ে দেওয়া যায়। ডক্টর অভিষেক, কারো যদি প্রস্টেটে বড়সড় অস্ত্রোপচার হয়ে থাকে, তাহলে সেই রোগীর কি জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনা প্রয়োজন, কোনো বিধিনিষেধ রাখা প্রয়োজন? রেডিক্যাল প্রস্টেট সার্জারি আর হরমোন ডেপ্রিভেশনের পর দেখো, এটা বোঝা হয় ক্যান্সার মানে মৃত্যু। কিন্তু প্রস্টেট ক্যান্সারটা এমন ক্যান্সার যেখানে কিন্তু আমরা একটা ভালো কোয়ালিটি অফ লাইফ দিতে পারি। কোয়ালিটি অফ লাইফ মানে কি? যে পেশেন্টের কোনো ইউরিন লিকেজ না হোক, পেশেন্ট যেন বাড়ির থেকে বেরিয়ে কাজকর্মে যোগদান দিক, ব্যাংকে যাক, বেড়াতে যাক, এইরকম জীবনটাকে বলবো গুড কোয়ালিটি অফ লাইফ। এরকম কোয়ালিটি অফ লাইফ পেশেন্টকে দেওয়া যায় এবং সে কিন্তু বেশ অনেক বছর ভালো জীবিত থাকতে পারে। রিসেন্ট আমার একজন পেশেন্ট, তাকে প্রথমবার প্রস্টেট ক্যান্সার ধরা পড়লো আজ থেকে 11 বছর আগে। তখন তার বয়স ছিল 76, মানে 76। তখন তার আমি টেস্টিক্যাল রিমুভাল আর প্রস্টেটের একটা অংশ রিমুভাল করেছিলাম। আজকে তার বয়স 87। সে 11 বছর পরে ফিরলো। তার প্রস্টেটের জায়গায় একটা রিকারেন্স ছিল, আমি ল্যাপারোস্কোপি করে সেটাও রিমুভ করলাম। আজকে সে কিন্তু ক্যান্সার মুক্ত হয়ে গেল। তার মানে সে পেশেন্ট কিন্তু হাঁটে, চলে, গাড়িও চালায়। সে একজন উড়িষ্যার ভদ্রলোক। সে কিন্তু বেশ সুস্থ, শক্তিশালী, মনোবল খুব ভালো, এবং ওনাকে দেখে বোঝা যাবে না যে ওনার কোনো ক্যান্সারের চিকিৎসা হয়েছে। কোনো কিমোথেরাপি লাগেনি। পেশেন্ট কিন্তু আজকে ইজ ক্যান্সার ফ্রি। সেটা হচ্ছে ডিটেকশন, মানে প্রথমবার ক্যান্সার পাওয়া গেল 11 বছর পরে। আজকে সে 11 বছর পর ক্যান্সার মুক্ত ডিক্লেয়ার করে দেওয়া যাবে। ডক্টর অভিষেক, আরেকটা কথা, অনেকক্ষণ আপনার সঙ্গে তো কথা হলো, প্রস্টেট ক্যান্সার নিয়ে যাবতীয় তথ্য দিলেন আপনি, যা অনেককেই সুস্থ থাকতে সাহায্য করবে। সবশেষে আপনার কাছে জানতে চাইবো, আপনি কি কোনো বিশেষ পরামর্শ দেবেন পুরুষদের ক্ষেত্রে? দেখুন, প্রথম হচ্ছে প্রস্টেটের বিষয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করুন। তার মানে মহিলার জরায়ু যেটা ইউট্রাস, সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা, ডিসকাশন, অ্যাওয়ারনেস হয়েছে। প্রস্টেট নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস খুব কম। সো মেল সেক্সুয়াল হেলথ, মানে পুরুষের যে সেক্স অর্গান প্রস্টেট, সেটার বিষয়ে ফার্স্ট অফ অল একটা জাগৃতি, একটা অ্যাওয়ারনেস থাক। তো যখন একজন পুরুষ 40 থেকে 50 এর ঘরে ঢুকলো, সে যেন একজন ইউরোসার্জনকে রেগুলার বছরে একবার করে চেক আপ করায়। চেক আপের মধ্যে কী কী অংশ? মোট পরীক্ষা, রুটিন পরীক্ষা বাদ দিলেও একটা আলট্রাসাউন্ড যেন করা হয়, একটা পেচ্ছাপের স্পিড পরীক্ষা যেন করা হয়, আর একটা পিএসএ মানে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পরীক্ষা যেন করা হয়। যদি এর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি ধরা পড়ে, তাহলে কিন্তু সে সার্জন যেন স্পেসিফিক পরীক্ষা বলে। যেমন যদি পিএসএ পাওয়া গেল মোর দেন 4, মানে মোর দেন 4 মানে 4-এর বেশি, নর্মাল হচ্ছে 4-এর কম। যদি 4-এর বেশি পাওয়া গেল, তাহলে সার্জন যেন ওটাকে নিরীক্ষা করা শুরু করে যে ওয়াই দ্য পিএসএ ইজ এলিভেটেড। পিএসএ বাড়ার কারণ কি হতে পারে? নট অলওয়েজ ক্যান্সার। ক্যান্সারের জন্যই শুধু পিএসএ বাড়ে না, ইনফেকশন বা পেচ্ছাপে অবরোধ হলেও পিএসএ বাড়ে। তো পিএসএ ফোবিয়া, মানে পিএসএ থেকে ভয় যে আমার পিএসএ বেড়ে গেছে মানে আমার ক্যান্সার হয়ে গেছে, এটা কিন্তু ভাববেন না পেশেন্টরা। ডাক্তারের কাছে যান, ডাক্তার যেন ইভ্যালুয়েশনটা করে। যদি পাওয়া যায় যে পিএসএটা বেশি উইদাউট এনি ইনফেকশন, কোনো ইনফেকশন বা পেচ্ছাপে বাধা নেই, তাও পিএসএ বেশি, তখন প্রথম পরীক্ষা যে সার্জন করবে সেটাকে বলে ডায়নামিক এমআরআই, যাতে পিএসের মধ্যে রক্ত চলাচল কেমন, প্রস্টেটের মধ্যে, আর সেখানে কোনো এরিয়া অফ হাই সাসপিশন আছে কিনা। যেই পেশেন্টদের ক্যান্সার স্প্রেড হয়েও গেছে, তাতেও কিন্তু প্রস্টেট সোর্সটা, ক্যান্সারের স্রোতটা কিন্তু রিমুভ করে দেওয়া দরকার। এবার এইরকম পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ কিন্তু এমন না যে বিছনায় শুয়ে বমি করছে, দুর্বল পেশেন্ট, সেটা না। এরা কিন্তু হয়তো হাঁটছে, চলছে, ব্যাংকে আপনার পাশে বসে আছে, কিন্তু দেখে আপনার মনে হবে না যে ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সারের কোনো চিকিৎসাও হয়েছে। এরা এইরকম সুন্দর জীবনটা পেতে পারে। সো বি অ্যাওয়্যার, ট্রিটমেন্টটা করবেন। ট্রিটমেন্ট একজন ভালো ইউরো ক্যান্সার সার্জনের কাছে করান, তাহলে কিন্তু চিকিৎসা ইজ ভেরি গুড অ্যান্ড আ গুড লাইফ ইজ এক্সপেক্টেড। ধন্যবাদ ডক্টর, ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এই সমস্ত আলোচনা, এই সমস্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আপনাদের সুস্থ থাকতে সাহায্য করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার, আমি ডক্টর রণজয় চন্দ, চেস্ট ফিজিশিয়ান। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে একটা পার্টিকুলার রোগ যেটা মানে রেসপিরেটরি মেডিসিনে অনেক পেশেন্টেরই হয়ে থাকে, সেটার নাম হচ্ছে সিওপিডি। আপনারা হয়তো নাম শুনে থাকবেন। এটার ফুল ফর্মটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সব সহজ বাংলায় বলতে গেলে শ্বাসনলীর সংকোচন। এখন শ্বাসনলীর সংকোচন হয়ে গেলে তখন কি হয়, শ্বাসকষ্ট হয় আর বুক থেকে একটা সাঁই সাঁই করে আওয়াজ বেরোয়। এটা অনেকেই কমপ্লেন করেন এবং তখন এটা বোঝা মুশকিল হয় ইনিশিয়ালি যে পেশেন্টের কি সিওপিডি আছে নাকি অ্যাজমা আছে। তখন পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে বুঝতে হয় যে উনি কি আগে স্মোক করেছেন কিনা। স্মোক করলে স্মোকিং ইজ আ প্রিডিসপোজিং ফ্যাক্টর টু সিওপিডি। তো তারপরে হচ্ছে যে ওনার কি ছোটবেলা থেকে এরকম সিমটমস ছিল, অথবা উনি ধুলো ধোঁয়া থেকে অ্যালার্জি আছে। যদি ছোটবেলা সিমটমস ছিল, যদি মা বাবার এরকম সিমটমস থেকে থাকে, অথবা যদি ধুলো ধোঁয়ায় অ্যালার্জি থাকে বা কোনো ফুড স্টাফসে অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু এটা অ্যাজমা হতে পারে। অ্যাজমাও হচ্ছে শ্বাসনলীর সংকোচন, কিন্তু সেটা রিভার্সিবল। যদি ঠিক সময় ট্রিটমেন্ট নেওয়া হয় সেটা রিভার্সিবল। তবে হ্যাঁ, লম্বা সময়ের জন্য ট্রিটমেন্ট নিতে হয়। আর সিওপিডিটা এমন একটা জিনিস যেটা একটু বয়সকালে হয়, যেটা ইউজুয়ালি যারা স্মোকার তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, অথবা যাদের প্রচন্ড পলিউশন অথবা ধুলো ধোঁয়ার মধ্যে কাজ করেছে তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। আবার মেজরিটি অফ দ্য টাইমস এটা ইরিভার্সিবল হয়। সেই জন্য এইসব পেশেন্টরা দে হ্যাভ টু টেক ইনহেলার্স অর নেবুলাইজার্স ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ। তো বেসিক্যালি আমাদেরকে প্রথমে সেগ্রিগেট করতে হয় যে পেশেন্টটি কি, এনার কি সিওপিডি আছে না এনার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্টের ব্যাপারে আপনারা অলরেডি আই এম শিওর আপনারা অনেকেই ওয়াকিবহাল। এটায় নেবুলাইজার অথবা ইনহেলার্স ব্যবহার করা হয়। খাবার ওষুধ ব্যবহার করা হয় ট্যাবলেট, কিন্তু সেটা কম। কারণ নেবুলাইজার্স অথবা ইনহেলার্স থেকে যে গ্যাসটা বেরোয় সেটা ডিরেক্টলি লাংসের মধ্যে যায় ইনটু দ্য স্মলার এয়ারওয়েজ, এবং সেইখানে ওষুধগুলো কাজ করে এবং পেশেন্টকে রিলিফ দেয়। মানে পুরোনো দিনের মানে অনেক প্রাচীনপন্থীরা অথবা মানে যারা মানে আপনারা তো বাইরে শুনেই থাকবেন, অনেকেই বলে যে ইনহেলার অথবা নেবুলাইজার নেওয়া মানেই হচ্ছে সাংঘাতিক ব্যাপার, ইট ইজ দি এন্ড অফ দ্য রোড। As people, as chest physicians, we disagree with this. We say that no, this is not the end of the road, this is the beginning. In fact, inhalers or nebulizers are the gold standard for treatment of COPD or asthma. এটা হচ্ছে টার্গেটেড থেরাপি, ডিরেক্টলি লাংসের মধ্যে ওষুধটা পৌঁছচ্ছে, অনেকটা রিলিফ দিচ্ছে লাংসকে। এটাই হলো আসল ব্যাপার। হ্যাঁ, তার সঙ্গে অফকোর্স আনুষঙ্গিক ওষুধপত্র থাকে, সেটা অ্যান্টি অ্যালার্জিক্স হোক কি অ্যান্টিবায়োটিক্স হোক। হ্যাঁ, আরও বেশ কিছু আনুষঙ্গিক ওষুধপত্র থাকে, কিন্তু সেগুলো নিয়ে পরে ডিসকাস করা যাবে। মোদ্দা কথা, ইনহেলার্স অথবা নেবুলাইজার্স দিতে চাইলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইট ইজ নট দি এন্ড অফ দ্য রোড, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ট্রিটমেন্ট অফ অ্যাজমা অথবা সিওপিডি। কাজেই যদি আপনাদের কারোর এরকম কোনো প্রবলেম থাকে তাহলে একবার চেস্ট ফিজিশিয়ানদের দেখান, মানে নট নেসেসারিলি যে আমাকে দেখাতে হবে। হ্যাঁ, আপনারা চেস্ট ফিজিশিয়ানদের কাছে যান, দে ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ আউট উইথ দিস প্রবলেম। থ্যাংক ইউ। নমস্কার, আমি অয়ন ব্যানার্জি, আমি সিএমডিবিএস কলেজের অধ্যাপক। আমার বাবার গত মে মাসে পা সাংঘাতিকভাবে ফুলে যায় এবং তারপরে রাজীব পাইন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করার পরে উনি ডাক্তার অভিষেক মুখার্জির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তো ডাক্তারবাবু দেখার পরে এবং এমআরআই করার পরে বাবার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। গত 28শে মে ন্যাশনাল কিডনি প্রোস্টেট ক্লিনিকে আমার বাবার, যিনি নাকি 70 বছর বয়স, ওনার অপারেশন হয় এবং অপারেশনের পরে বাবা এখন অনেক সুস্থ আছেন এবং এখন তার নিয়মিত যে কাজগুলো তিনি করতেন আগে, সেগুলো এখন বাড়িতে চলাফেরা করা, টুকটাক দোকান বাজার করা, সেগুলো এখন উনি আবার করতে পারছেন। এই জন্য আমি ন্যাশনাল কিডনি এবং প্রোস্টেট ক্লিনিককে এবং ডাক্তারবাবু অভিষেক মুখার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সত্যিকারের ভগবান দেখিনি,
আমি এই প্রথম ন্যাশনাল কিডনি প্রস্টেট ক্লিনিকে এসে একজন ডাক্তারবাবুকে দেখতে পেলাম, যিনি সত্যিকারের প্রকৃত ভগবান রূপে আমার বাবাকে বাঁচালেন। আমি এর জন্য চিরকৃতজ্ঞ থাকবো ন্যাশনাল কিডনি এবং প্রস্টেট ক্লিনিকে এবং ডাক্তারবাবু অভিষেক মুখার্জির। ধন্যবাদ। নমস্কার, আমি রুমা দেবনাথ বরানগর থেকে আসছি। এখানে আমি ডায়ালিসিস নিচ্ছি এবং এখানকার সিস্টার বলুন, ডক্টর বলুন, প্রত্যেকের ব্যবহারে আমি খুব প্লিজড। এখানকার অভিষেক মুখোপাধ্যায়, উনি প্রতিদিন এসে আমাদের সব টেক কেয়ার করেন এবং সমস্ত কিছু দেখাশোনা জিজ্ঞেস করেন পেশেন্টের কাছে এসে যে কেমন আছে, কি সব কিছু ভালো পায়। আর আমার টেকনিশিয়ান হচ্ছে অভিক দাস, প্রচণ্ড কেয়ারি, এবং আমি রাত্রি 2টোর সময় এসেও এখানে প্রচণ্ড যত্ন পাই। নমস্কার। ডাক্তারবাবু, কয়েকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম। যদি আপনি আমাদের একটু সঠিক উত্তরগুলো দেন, তাহলে আমরা তথা সমাজে সবাই একটু উপকৃত হবে। বলুন, কিডনি স্টোন যদি কোনো মানুষের হয়, প্রাথমিক অবস্থায় তার উপসর্গগুলো কি থাকে, কি করে বুঝবে আর কি কিডনি স্টোন হয়েছে? দেখুন, কিডনি স্টোন মানে হচ্ছে পেচ্ছাপে ক্যালসিয়াম জমা হয়ে একটা পাথর তৈরি হওয়া। এবার এটা সাধারণত শুরু হয় ক্রিস্টাল ফর্মেশন থেকে। ক্রিস্টাল মানে স্ফটিক। স্ফটিকগুলো যখন একসাথে জড়ো হতে শুরু করে তখন সেটা বড় হয়ে পাথর তৈরি করে। এই পাথরগুলো সাধারণত যেহেতু ফরেন বডি, মানে পেচ্ছাপেতে এইরকম শক্ত জিনিস থাকার কথা না, এটা কোথাও না কোথাও পেচ্ছাপের রাস্তাটাকে চিরে দেবে বা রাস্তাটাকে অবরোধ তৈরি করে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন পেশেন্টকে সমস্যায় ফেলে দেবে। সাধারণত উপসর্গের মধ্যে সবচেয়ে বেশি পাবো সেটা হচ্ছে ব্যথা। এখন এই ব্যথাটা কোথায় শুরু হয়? সাধারণত পেশেন্টের সাইডে, মানে একদিক করে শুরু হয়, তারপরে তলপেটের দিকে নেমে যায়। সাধারণত ভীষণ তীব্র ব্যথা হয়। তীব্র ব্যথা মানে এতই তীব্র যে পেশেন্ট ওই সময় ঢেউয়ের মতন ব্যথা পায়, যে ব্যথাটা বাড়লো, আবার কমে গেল, আবার বাড়লো। এই সময় পেশেন্ট সাধারণত হাসপাতালে পৌঁছে যায়, যেখানে তার চিকিৎসা ইনজেকশনের মাধ্যমে করতে হয় ব্যথা কমানোর জন্য। দ্বিতীয় উপসর্গ হতে পারে হয়তো ব্যথা হলো না, কিন্তু পেশেন্টের পেচ্ছাপের রংটা লালচে হয়ে গেল, যেটা বোঝালাম যে একটা শক্ত জিনিস যদি আমাদের কিডনির ভেতরে থাকে, কিডনির ভেতরটাকে চিরে দিতে পারে। আর চিরে দিলে কি হতে পারে, যে তাহলে হয়তো পেচ্ছাপে একটু ব্লাড এলো বলে পেশেন্ট দেখলো পেচ্ছাপের রংটা মাছ ধোয়া জলের মতন বা লালচে রং দেখতে পারলো। সেই ক্ষেত্রে সে বুঝতে পারলো যে পেচ্ছাপে কিছু একটা গন্ডগোল আছে, সে যেন একজন ভালো ইউরো সার্জনকে দেখায়। লাস্ট পসিবিলিটি হতে পারে যে পেচ্ছাপে ইনফেকশন মানে সংক্রমণ। তার কি উপসর্গ পায়? পেশেন্ট বলতে পারে পেচ্ছাপের রংটা ঘোলাটে বা পেচ্ছাপে জ্বালা, তলপেটে ব্যথা, এগুলোও হতে পারে। যখনই হবে দেখবেন, চেষ্টা করবেন যেন খুব ভালো একজন ইউরো সার্জনকে দেখিয়ে নিতে। তার মানে ব্যথাটা হলো প্রাথমিক একটা উপসর্গ। আচ্ছা ডাক্তারবাবু, এই ব্যথা বা যন্ত্রণা আপনি তো বলছেন অত্যন্ত তীব্র, তো এই ব্যথা বা যন্ত্রণার থেকে তৎক্ষণাৎ মুক্তি পেতে কি রোগীর কোনো ওষুধ বা কিছু নেওয়া উচিত? দেখুন, ওষুধ তো আছে। আমরা সাধারণত অ্যান্টিস্প্যাজমোডিক এবং ব্যথার ওষুধ দেবো, কিন্তু এটা যেহেতু একটা নর্মাল কমন ম্যান তো বুঝতে পারবে না যে কোন ওষুধটা তার খেলে ক্ষতি হতে পারে, কোনটা খেলে লাভ হতে পারে বলে আমি অলওয়েজ অ্যাডভাইস করব, যদি আপনি এমার্জেন্সিতে পড়েছেন, আপনি নিশ্চয়ই নিজের পাশে কোনো ফিজিশিয়ান, কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন, সে এমার্জেন্সি কেয়ারটা করে দিল। তারপরে আপনি খুঁজলেন একজন ভালো ইউরোসার্জন আর তার কাছে চিকিৎসা করলেন। কিন্তু এই ওষুধগুলো কিন্তু আপনাকে ওভার দ্য কাউন্টার, মানে যে আপনি কেমিস্ট শপে গেলেন তারা আপনাকে দিয়ে দিল, সেই ওষুধ বললাম না। তার কারণ ওষুধে যেমন লাভও হয়, আবার ব্যথার ওষুধ খেলে ক্ষতিও হতে পারে বলে বোঝাবো যে একজন ডাক্তারকে দেখিয়ে সে যেন আপনাকে এক্সামিন করে, বুঝে নেয় যে আপনার শরীরে কোনটা স্যুট করবে, সে যেন সেমনি ওষুধ আপনাকে দেয়। অত্যন্ত সঠিক কথা ডাক্তারবাবু। অ্যাকচুয়ালি আমাদের তো মোটামুটি কারোর যদি পেটে বা এরকম সামান্য এই ধরনের ব্যথা হলে সকলেরই একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে এটা হয়তো গ্যাসের ব্যথা।
কিন্তু যদি কিছু টেস্ট করলে আর কি জানা যায় যে প্রাথমিক অবস্থায় যদি কিছু পরীক্ষা করলাম তাতে হয়তো শনাক্ত হলো যে এটা কিডনির পরীক্ষা, সে ধরনের কোনো পরীক্ষা কি আপনি রেকমেন্ড করেন? দেখুন, প্রাথমিক অবস্থায় তো বলবো যে কয়েকটা রক্ত পরীক্ষা, যেমন হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন, HbA1c, এগুলো রুটিন পরীক্ষা রক্তে। আর পেচ্ছাপে হয় ইউরিন রুটিন, ইউরিন কালচার, প্রাথমিক পরীক্ষা। কিন্তু যেহেতু এইরকম ব্যথা যেটা বোঝালাম যে সাইডে উঠলো, তল পেটের দিকে নামলো, এরকম ব্যথা থাকলে ফার্স্ট লাইন পরীক্ষা যেগুলো করি সেটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড KUB, মানে হচ্ছে কিডনি আর কিডনির নালী যেটাকে ইউরেটার বলে, আর ব্ল্যাডার মানে মূত্রথলি, এগুলো একটা আল্ট্রাসাউন্ড এবং এগুলো একটা এক্সরে করা। আজকে এটা বলে দিই যে আল্ট্রাসাউন্ড খুব ভালো পরীক্ষা, খুব ইজিলি অ্যাভেলেবল, নিশ্চয় করা। কিন্তু অনেক সময় হবে যে ডাক্তাররা বলবে যে একটা সিটি স্ক্যান করে নেওয়া হোক, কেন কি আজকের দিনে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান খুব লো রেডিয়েশনে করা যায়। মেশিনগুলো এতই ভালো যে অতি সূক্ষ্ম পাথরও সেগুলো কিন্তু রেগুলার খুব সঠিকভাবে ধরে নেওয়া যায় বলে সিটি স্ক্যানটাও বলবো অনেক সময় আজকের দিনে প্রাথমিক পরীক্ষার লেভেলে পৌঁছে গেছে। তো এই পরীক্ষাগুলো করলে একজন ভালো ইউরোসার্জন অনেকবারই হবে যে এক্স্যাক্ট ডায়াগনোসিসটাও করতে পারলো এবং তারপরে তার ট্রিটমেন্ট নিয়ে ডিসকাশনও করতে পারলো। বাহ, সব ধরনের স্টোনের কি অপারেশন প্রয়োজন ডাক্তারবাবু? দেখুন, যে স্টোনগুলো কিডনি থেকে নেমেছে, যেগুলোকে আমরা বলি ইউরেটার, ইউরেটার মানে কিডনির নালী, যেটা পেচ্ছাপ রাস্তায় কিডনি থেকে পেচ্ছাপটা নামিয়ে পেচ্ছাপ থলিতে পৌঁছিয়ে দেয়। ইউরেটারে যদি ছোট স্টোন এসে আটকায়, ছোট স্টোন মানে যে 5 মিলিমিটার বা তার চেয়ে কম, সেই ক্ষেত্রে আমরা কি করি যে তাকে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি রিমুভ করার। এই ওষুধ অ্যালোপ্যাথিতেও আছে, হোমিওপ্যাথিতেও কিছু ওষুধ কাজ করে। তো এই ওষুধটা আমরা কিভাবে বলি যে আপনি ওষুধটা খাবেন, পেচ্ছাপে লক্ষ্য রাখবেন যে কোনো স্টোন বেরোলো কিনা, এবং একটা নির্দিষ্ট অবধি আমরা বলে দিই যে এর মধ্যে যদি স্টোনটা না বেরিয়ে থাকে তাহলে যেন এটাকে লেজার দিয়ে রিমুভ করে দেওয়া হয়। অনেক সময় পেশেন্টরা ভুল কি বোঝে যে ওষুধ খাচ্ছে আর ধরো ব্যথা কমে গেল, কেন কি কিডনি স্টোন বা কিডনি নালী স্টোন কিন্তু সবসময় ব্যথা দেবে সেটা জরুরি না। তো পেশেন্টরা কি হয় যে ওষুধ খাচ্ছি আর যদি ব্যথা আর হচ্ছে না তাহলে পেশেন্ট আর ডাক্তারের কাছে এলোই না। সেই ভুলটা করবেন না, কেন কি পাথর যে বেরিয়েছে সেটা আমরা যেন পেচ্ছাপে ধরতে পারি, অথবা অ্যাটলিস্ট সিটি স্ক্যান করে কনফার্ম করতে পারি যে পাথর বেরিয়েছে। একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, পেশেন্টের ব্যথা নেই কিন্তু পাথরটা ওই যেমন ছিল সেখানেই রয়ে গেছে এবং ভেতরে কিডনিকে ক্ষতি করছে। এই জন্যে ডাক্তার আমাদের মতন ইউরোসার্জন যখন দেখবে সে যেন একটা নির্দিষ্ট অবধি, মানে 2 সপ্তাহ বেশি না, ওষুধ দিয়ে ট্রাই করে। যদি ওষুধ দিয়ে বেরোবে না তখন সে যেন লেজার দিয়ে চিকিৎসা করে। যদি এর মাঝখানে পেশেন্টের তীব্র ব্যথা উঠলো বা জ্বর এলো বা যদি ডাক্তার দেখতে পাচ্ছে যে কিডনির ক্ষতি হচ্ছে, তাহলে যেন ইউরোসার্জন ওয়েট না করে, যেন ওষুধের স্টেপটা কম রেখে ডিরেক্টলি পাথর রিমুভালের কথাটা বলে। মাইক্রোসার্জারি তো বলছেন, কিন্তু এই কি ধরনের ঠিক মাইক্রোসার্জারি হতে পারে? মানে কিডনিতে স্টোন হলে মানে সেখানে আমরা যেটা জেনারেল ল্যাপ্রোস্কোপি ভাবি মাইক্রোসার্জারি, সে ধরনের কিছু না, এটা অন্য রকমের কিছু? দেখো, আজকের দিনে সঞ্জীব আমরা যেটা চিকিৎসা করে থাকি তাতে আমরা এন্ডোস্কোপিক সার্জারি বলতে চাইবো। এন্ডো সার্জারি মানে হচ্ছে যে রাস্তাগুলো ভগবান তৈরি করে দিয়েছে, যেখানে কিডনিতে পেচ্ছাপ তৈরি হয়ে পেচ্ছাপ নালী দিয়ে মূত্রথলিতে নামে আর মূত্রথলি হয়ে আবার পেচ্ছাপ রাস্তা দিয়ে বেরিয়ে যায়, এগুলোকে বলবো ন্যাচারাল প্যাসেজ, মানে যে রাস্তাগুলো ভগবান তৈরি করে দিয়েছে। যদি আমাদের মতন ইউরোসার্জন টেলিস্কোপ মানে দূরবীন বলতে পারো, দূরবীনগুলো লম্বা সরু, যদি এটা দিয়ে পেচ্ছাপ রাস্তা দিয়ে ঢুকে মূত্রথলি হয়ে কিডনির নালী মানে ইউরেটারের মধ্যে স্টোনটাকে লেজার দিয়ে ডিস্ট্রয় করে দেয়, তাহলে সেটাকে বলে ইউরেটেরোস্কোপি। ইউরেটারটা কি? কিডনির নালী, স্কোপি মানে টেলিস্কোপ থেকে নেওয়া শব্দ, দুটোকে জয়েন করলাম তো হলো ইউরেটারের মধ্যে টেলিস্কোপ দিয়ে নালীতে যে পাথর লেজার দিয়ে ডিস্ট্রয় করা। এবার আরেক রকমের স্কোপ আজকের কাছে আমাদের কাছে এসে গেছে, এগুলোকে বলে ফ্লেক্সিবল স্কোপ। ফ্লেক্সিবল মানে যে রবারের স্কোপ, যেগুলো সবসময় লোহার তৈরি না যেহেতু। আর জানেন তো যে মানুষের শরীরের ভেতরে রাস্তাগুলো কেমন,
কার্ভ মানে সোজা রাস্তা তো হয় না, বেঁকা রাস্তাগুলো হয়। তো এই রকম ফ্লেক্সিবল স্কোপ থাকলে এরকম বেঁকা রাস্তার মধ্যেও প্রবেশ করে সার্জন কিন্তু পেচ্ছাপের থলি, কিডনির নালী মানে ইউরেটার এবং কিডনির ভেতরে ঢুকে কিডনির ভেতরে যে ঘরগুলো আছে যেখানে পেচ্ছাপ তৈরি হয় সেখানেও স্টোনটাকে ফায়ার করে ডিস্ট্রয় করতে পারে। এই প্রসিজারটাকে বলে RIRS। কোন কেসে করা হবে? যখন কিডনি স্টোন 10 মিলিমিটারের কম থাকবে তখন করা হবে। কিন্তু যদি খুব বড় কিডনি স্টোন থাকে, ধরো 20 মিলিমিটার, তাহলে কিন্তু RIRS এর যে মাইক্রোস্কোপ সেটা সূক্ষ্ম, মানে পেচ্ছাপ রাস্তা দিয়ে ঢুকবে, পেচ্ছাপ থলি হয়ে ইউরেটার হয়ে কিডনিতে ঢুকবে। অত ফাইন মাইক্রোস্কোপ দিয়ে খুব ভারী বড় স্টোন ভাঙা যায় না। তখন আমরা কি করি? PCNL মানে কোমরে ছিদ্র করে মাইক্রোস্কোপ দিয়ে কিডনিতে ঢুকলাম, কিডনির ভেতরে লেজার ফায়ারিং করে বড় পাথর ক্লিয়ার করে দিলাম। তো এই সব অপারেশনগুলো কিন্তু ল্যাপারোস্কোপির মধ্যে পড়লো না। ল্যাপারোস্কোপি মানে হচ্ছে পেটে ফুটো করে পেটের ভেতরে ঢুকে কাজ করা। আর এগুলো বললাম এন্ডোস্কোপিক সার্জারি। এন্ডোসার্জারি মানে হলো যেগুলো ন্যাচারাল প্যাসেজ মানে যে রাস্তা দিয়ে পেচ্ছাপ কিডনি থেকে তৈরি হয়, ইউরেটারে নাবে, ব্ল্যাডারে নাবে, পেচ্ছাপ রাস্তা দিয়ে বেরিয়ে যায়। এই রাস্তাগুলো ব্যবহার করে যখন সার্জন অপারেশন করে এগুলোকে বলে এন্ডোস্কোপিক সার্জারি। যেমন একটা বললাম ইউরেটেরোস্কোপি, পেচ্ছাপ নালীর ভেতরে পাথর মুক্তি করা। আরেকটা বললাম RIRS মানে পেচ্ছাপ রাস্তা দিয়ে কিডনিতে প্রবেশ করে কিডনির ভেতর থেকে পাথর ক্লিয়ার করা। লাস্ট বললাম PCNL মানে কোমরে ছিদ্র করে কিডনির ভেতরে ভারী পাথর থাকলেও ক্লিয়ার করে দেওয়া। এইরকম এন্ডোসার্জারিতে আমরা পেশেন্টকে খুব অল্প কষ্ট দিয়ে, খুব অল্প রক্তপাত, পেশেন্টের ব্যথা খুব কম, খুব তাড়াতাড়ি সুস্থ, না কেটে অপারেশন করতে পারি। ঠিক এই প্রশ্নটাই ছিল, মানে মাইক্রো সার্জারি বলতে আমরা যেটাকে এতদিন মানে সবাই জানতাম যে ওই ল্যাপারোস্কোপিটাই হচ্ছে মাইক্রো সার্জারি। এখন তো শুনে অবাক লাগছে, কিন্তু ডাক্তারবাবু এই এন্ডোস্কোপিক সার্জারিতে রক্তপাতের পরিমাণ কিরকম হয়? কি পেশেন্টকে কি রক্ত দিতে হয় তার জন্য? দেখো, যখন আমরা চামড়া কাটবো না, পেশি কাটবো না, হাড় কাটবো না, তখন পেশেন্টের উপরে ট্রমা মানে যে ক্ষত, যে আঘাত, সে আঘাতটা খুব কমে গেল। তার মানে পেশেন্টের ব্যথা কমে গেল। ব্যথা কমে গেলে অটোমেটিকলি পেশেন্ট যে স্ট্রেস মানে যে চাপের মধ্যে যায় ডিউরিং অপারেশন, সেই স্ট্রেসটা কমে গেল। তো এই পেশেন্টরা সাধারণত 10 দিন 15 দিন পর থেকে নর্মাল লাইফ মানে সাধারণ জীবনযাপনে ফেরত যেতে পারে। সো কি বলবো, আর্লি রিটার্ন টু ওয়ার্ক মানে তাড়াতাড়ি কাজে ফেরা। এই ক্ষমতাটা আমরা দিচ্ছি যেহেতু আমরা চামড়া, পেশি, হাড় কিছু না কেটে অপারেশন করছি। এবং আমরা সেলাইও দেব না কিন্তু। কেন কি, যখন পেচ্ছাপ রাস্তা দিয়ে অপারেশন করছি তখন পেচ্ছাপের যে ন্যাচারাল রাস্তা সেটাই ইউজ করছি, আমরা তো ফুটোও করছি না, সেলাই দেব কেন? আচ্ছা, যখন কোমরে ছিদ্র করি একটা, সেই ফুটোটা এতই ছোট যে তাতেও সেলাই দেবার কোনো প্রয়োজন হয় না। তো সেলাই না দেওয়া, রক্তপাত ভীষণ কম, ব্যথা কম এবং আর্লি রিটার্ন টু ওয়ার্ক, এই সব ফেসিলিটি দিতে পারে। কখনো পেশেন্ট এসছে আমার কাছে জিজ্ঞেস করতে যে আমি সব বুঝলাম কিন্তু আমি শুনেছি যে এতে পাথর রয়ে যায়, বলে আপনি পেট কেটে অপারেশন করুন আমার, এমনি পেশেন্ট বলেছে। আমি তাকে বোঝাই যে পেট কেটে অপারেশনটা কিন্তু আজকে, আমি তো এই চিকিৎসা করছি গত 21 বছর ধরে, গত 21 বছরে পেট কেটে পাথরের অপারেশন, এই অপারেশনটা প্রায় এক্সটিংক্ট, মানে এগুলো শুধু হিস্ট্রি বুকে থাকবে এখন, ডাক্তারি হিস্ট্রি। কিন্তু এখন যারা ডাক্তাররা বেরোচ্ছে এবং আমিও যে 21 বছর ধরে এই কাজ করছি, আমি কিন্তু পেট কেটে অপারেশন পাথরের জন্য 21 বছর ধরে করিনি, দরকারই হয় না। আজকের দিনে এত ভালো, এত দক্ষ লেজার আছে যে পাথরগুলোকে একদম ডিস্ট্রয় করে দেওয়া যায়। বা ডিস্ট্রয় মানে কি, যে অ্যাকচুয়ালি পাথরটা কিন্তু অলমোস্ট জল ফোটালে যেমন জল বাষ্প হয়ে যায়, জলে কোনো অস্তিত্ব নেই, লেজার যখন পাথরে গায়ে পড়ে তখন পাথর কিন্তু ফুটো ফুটো হয়ে যায়, বাষ্পের মধ্যে পরিণত হয়ে যায়, বলে পাথরে কোনো অস্তিত্ব থাকে না। তো পেশেন্টের যে ভয়টা যে পাথরের বড় বড় পার্টিকেল রয়ে যাবে, এই ভয়টা কিন্তু আজকের দিনে অ্যাপ্লিকেবল না। কিন্তু এটা খুব জরুরি, কে অপারেশন করছে, মানে ভালো সার্জন, কি যন্ত্র অস্ত্র দেওয়া আছে যেন ভালো অস্ত্র দেওয়া হয়, কি সেটআপে করছে, মানে কোন হাসপাতাল, সেখানে
দেখুন, সার্জন তো একা অপারেট করে না, এটা পুরো টিম কাজ করে। সেই টিম কেমন সাপোর্ট দিচ্ছে ওনাকে, তার সাথে ইনস্ট্রুমেন্টেশন কেমন আছে, যদি আইডিয়াল সার্কামস্ট্যান্স দেওয়া হয়, যেমন আমি কাজ করি শুধু ন্যাশনাল কিডনি প্রস্টেট ক্লিনিক, যেহেতু এই হাসপাতালে শুধু কিডনি, প্রস্টেট, ব্ল্যাডার, তাদের যে পাথর, তার প্রস্টেট সমস্যা, ক্যান্সার সমস্যা, ট্রান্সপ্লান্ট সমস্যা, এগুলো নিয়েই পুরো কাজ করে দিন রাত, বলে এখানে কিন্তু দক্ষতাটা বেশি। এটা জেনারেল হাসপাতাল না, এখানে উই ক্যান ডেলিভার দিস রেজাল্টস। ডাক্তারবাবু, সবই তো ঠিক আছে, কিন্তু এই কিডনি স্টোন হলো, তারপরে লেজার দিয়ে তার চিকিৎসা হলো, পরবর্তীকালে কি পেশেন্টের এতে কোনো সাইড এফেক্ট বা অন্য কোনো ভয় থাকতে পারে? মানে আমি এভাবে বোঝাবো যে চিকিৎসার জন্য কিডনি ক্ষতি হয় না, কেন কি বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা কিডনিতে কোনো ফুটো, কাটা, সেলাই কিছুই দিচ্ছি না, পেচ্ছাপের রাস্তা দিয়ে চিকিৎসা করছি, বলে চিকিৎসার জন্য কিডনি যে ক্ষতি হবে সেটার চান্স কিন্তু ভীষণ ভীষণ কম। কিন্তু বিপরীতটা, যে চিকিৎসায় দেরি করা হলো, তাতে কিডনিতে ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু ভেরি কমন, মানে আকসার দেখা যায়। বলে চিকিৎসার ভয় না পেয়ে যেন চিকিৎসকের দিকে এগুন, ভালো চিকিৎসকের পাশে যান, ওনার অ্যাডভাইসটা ফলো করুন। পাথর কিন্তু আপনার বন্ধু না, পাথর আপনার কিডনি ক্ষতি করবে। আপনার বন্ধু হচ্ছে ইউরো সার্জন, যে ওষুধের মাধ্যম বা এন্ডোস্কোপিক সার্জারি করে আপনার পাথর মুক্তি করলে তাহলে আপনার কিডনিটা বাঁচলো। তো কিডনি ক্ষতি কোথায় হয়? পাথরের জন্য। কিডনি লাভ কোথায় হয়? চিকিৎসা ঠিক করালে, ঠিক সময় করালে। আমি সময় নিয়ে একটা কথা বলতে চাই। অনেক সময় পেশেন্টরা আসে, ডাক্তারবাবু কত খরচ হয় এটা বোঝান, আচ্ছা ডাক্তারবাবু একটু কমে হয় না, টাকা পয়সা নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু যে আলোচনা পেশেন্ট কিছুতেই করতে চায় না সেটা সময় নিয়ে আলোচনা। সময় মানে যে কবে করব চিকিৎসা, কতদিন লাগবে সুস্থ হয়ে কাজে ফিরতে, এই কবে করবোটা কিন্তু বড় প্রশ্ন। তার মানে যে যখন কিডনির নালিতে পাথর আটকালো তখন থেকে কিন্তু কিডনি প্রতি মুহূর্তে ক্ষতি হচ্ছে। তো ওই সময়টার উপরে খুব গুরুত্ব দেবেন, টাকাটার উপরে গুরুত্ব দেবেন না। এমনিতেও আমাদের তো হচ্ছে মিডল ক্লাস হাসপাতাল, সব পেশেন্ট আসে চিকিৎসা পেয়ে বাড়ি যায়, কেউ চিকিৎসা না পেয়ে বাড়ি যায় না। কিন্তু সময়টা যদি দেরি করে চিকিৎসা হলো, তো কিডনির যে অংশগুলো নষ্ট হলো সেটা কিন্তু জীবনে ফেরত পাবেন না। তার মানে হলো যে ডাক্তার যদি বলে যে হ্যাঁ ওষুধ খান, 2 সপ্তাহে আসুন, সেটা মেনে চলবেন। ডাক্তার যদি বলে ওষুধে হবে না, এটা লেজার লাগবে, তো সেটা মানবেন। সময়টার উপরে জোর দেবেন। সময়টা দেরি করা মানে কিন্তু কিডনি ক্ষতি হওয়া। গো টু আ স্পেশালিস্ট অ্যান্ড লিসেন টু দ্য অ্যাডভাইস। ডাক্তারবাবু, এই পাথরে আক্রান্ত রোগীরা এরপরে কি ধরনের খাবার দাবার বা পথ্য, বা যাতে কিডনিতে আবার পুনরায় পাথর না হয়, এইগুলোর উপরে কি বিশেষ ব্যবস্থা নিতে পারে? দেখো, পাথর যার হলো, কেন কি ক্যালসিয়াম ক্রিস্টাল পেচ্ছাপে জমা হলো। এবার সবাইকার তো হয় না, কেন হয়? 1000 একজনকার। তার কারণ তার পেচ্ছাপে সাইট্রিক অ্যাসিডটা কম আছে। এবার সাইট্রিক অ্যাসিড জিনিসটা কি? ভগবান দিয়েছে যাতে পেচ্ছাপে ক্যালসিয়াম ক্রিস্টাল না জমা হতে পারে, বলেই 999 মানুষের কিন্তু স্টোন ফরমেশন হয় না। এবার কার হবে? যার পেচ্ছাপে সাইট্রিক অ্যাসিড কম। সাইট্রিক অ্যাসিড কমটা কি করে বুঝলো? পাথর হয়েছে বলে। তো কি করে সাইট্রিক অ্যাসিড পাওয়া যেতে পারে? ভেরি সিম্পল, দিনে একটা করে মৌসম্বি লেবু খাও। মৌসম্বি বা কমলা লেবু দুটোতে সাইট্রিক অ্যাসিড খুব ভালো থাকে। পেশেন্ট ডেইলি যদি একটা করে খায়, বেশিরভাগ ক্ষেত্রে আবার পাথর তৈরি হবে না। কিন্তু পেশেন্ট যদি এটা খেলো না, বললো আমি পাতি লেবু খাও, পাতি লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড বেশি নেই, তাতে কিন্তু খেয়েও লাভ হচ্ছে না। বলে মৌসম্বি বা কমলা রোজ খাবেন, তাহলে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখব যে পাথর নিয়ে কখনো ফিরলো না। মানে আমি পেশেন্টকে কি বলি? চিকিৎসা করাও, চিকিৎসার পর একটা চেক আপ করাও, চেক আপের পর আর এসো না। মানে তুমি সুস্থ হয়ে গেলে আর আসার দরকার নেই, কিন্তু একটা করে মৌসম্বি লেবু খেয়ে যেও, যেন সারা জীবন চলুক। তাহলে কি হবে? বারবার ফিরতে হবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি সমাজের বহু মানুষ উপকৃত হবে আপনার এই কথাগুলো শোনার পর। নমস্কার ডাক্তারবাবু। থ্যাংক ইউ, নমস্কার।
আমি ডক্টর অভিষেক মুখার্জি, আমি একজন কিডনি সার্জন। আমি জানি সবাই শুনেছে, সবাই খুব আতঙ্কিত রিগার্ডিং করোনা, যে ভাইরাসটা এখন সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবার দ্বিতীয়বার। এবার এই যে ভাইরাসটা, এটা কিন্তু আগের ভাইরাসটা না, এটা একটা মিউটেটেড ভাইরাস বলে এটা কিন্তু আগের থেকে বেশি ছড়াচ্ছে। এবং এর থেকে আমরা সবাই বাঁচার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং, একসাথে অনেকজন থাকবো না এক ঘরে, মাস্ক পরা, এগুলো সব জানি। কিন্তু আমি 3টে উপায় বলতে চাই যেগুলো খুব সহজ, খুব চিপ, মানে টাকা পয়সার দিকে হার্ডলি এনি খরচা, কিন্তু আর ভেরি এসেনশিয়াল ফর ইয়োর হেলথ। করোনা আমাদের শরীরে ঢুকছে আমাদের চোখ দিয়ে, মানে আমাদের যে চোখে কনজাংটিভা, যে পর্দাটা, সেখান থেকে ভাইরাস ঢুকতে পারে। আমাদের নাক দিয়ে, যেখানে ভাইরাস পার্টিকেল ঢুকে, আর আমাদের গলা দিয়ে, মানে আমাদের মুখের রাস্তা দিয়ে। এই 3টে দরজা যদি আমরা দিনে একবার বাট অথবা দুবার যদি পরিষ্কার করি প্লেন জল দিয়ে, মানে ট্যাপ ওয়াটার দিয়ে, তাহলে কিন্তু আমরা নিজেকে এবং আমাদের পরিবারের যে স্বজন সবাইকে কিন্তু খুব সুরক্ষিত রাখতে পারি। প্রথম আমি দেখাচ্ছি চোখটা পরিষ্কার করা। তার জন্য আমি আমার বেসিনে ট্যাপ ওয়াটার অন করলাম, প্লেন ট্যাপ ওয়াটার, হাতে আমি ট্যাপ ওয়াটার নিলাম, আর এবার আমি চোখটা এর মধ্যে ডিপ করেছি। একটা চোখ, তারপরে অন্য চোখ। এই যে কাজটা করলাম, এতে আমি আমার চোখটা জলের মধ্যে ডিপ করে চোখটাকে জলের মধ্যে আমি ব্লিঙ্ক করলাম। তাহলে কি হলো, যে আমার কনজাংটিভাটা পরিষ্কার হলো। এবার নাকের ভেতরটা পরিষ্কার করা, তার জন্য এইরকম একটা নেতি পট, নেতি মানে জল নেতি, আমাদের পুরাতন যোগা তার একটা অংশ। এটা আজকের দিনে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে, মানে ইন্টারনেটে সহজে পাওয়া যায়, খুব সস্তা, হয়তো 200-300 টাকা দাম। এবার এর মধ্যে আমি ট্যাপ ওয়াটার ভরেছি। এই ট্যাপ ওয়াটার ভরার পরে আমি একটা নাকের মধ্যে থেকে দেব, অন্য নাক দিয়ে বেরিয়ে আসবে। এই যে দেখুন, তারপরে আমি অন্য নাকে দিলাম, আর তৃতীয়টা হলো যে আমি গার্গল করছি। এই যে 3টে দরজা আমি পরিষ্কার করে নিলাম, তাহলে কিন্তু আমি আমার রোগীদের চিকিৎসা আর আমার পরিবারের সুরক্ষা, আমার বন্ধু বান্ধবের সুরক্ষা সবটাই কিন্তু করতে পারবো। নর্মাল ট্যাপ ওয়াটারে করা হলো, কোনো দামি প্রসাধনের দরকার নেই। ইটস ভেরি সিম্পল, বাট প্লিজ ডু ইট, ইট উইল সেভ ইউ অ্যান্ড সেভ ইয়ার ফ্যামিলি। করোনা কিন্তু আজকে এসছে, পরেও আসবে, আরো রকমের করোনা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো আসবেই। এই বেসিক হাইজিন, বেসিক ক্লিনিং উইল সেভ ইউ। থ্যাংক ইউ। Good evening, viewers. We are here with Dr. Abhishek Mukherjee. He is a renowned uro-onco surgeon of West Bengal. Good evening. He is here has taken up some spare time from his valuable time which he is in West Bengal, and he is here to answer certain of our common queries regarding cancer, mainly kidney cancer, which is our question today, which we want to find out from him. What are our basic questions which we want to find out from him, right? Sir, if we can start off with the interview. Yes. The first thing we would like to know is what causes kidney cancer? Kidney cancer is very often a random cancer, which means that can occur because of any mutation, and very often we do not find any reason for it. However, among the lifestyle habits which can cause kidney cancer, smoking
cigarette smoking is one of the commonest risk factors for kidney cancer, which means that kidney cancer can occur in non-smokers too, but occurs more often in smokers. We find kidney cancer principally in a male population who are middle-aged, and most of them are smokers. So one of the basic lifestyle modifications that we advise for patients is to avoid smoking. Right. So what we learned is that smoking is injurious to health, which Sure. we have always known. Next question which I'd like to know is, how do we detect kidney cancer? You see, kidney cancers, like all cancers, initially are very silent, and they do not cause any pain or any symptom, and therefore very often we can find the cancers in a late stage. Now, few things like ultrasonography. Now, ultrasound is painless. Now, if a person gets a yearly health checkup, very often it is done nowadays, then the ultrasound can find and catch smaller cancers which have not yet been able to spread, not yet been able to damage the kidney too much. So we do find this incidental cancers. Incidental means that the patient has had no symptom, and yet by chance the ultrasonography could show us the cancer. Now, that is a lucky break for the patient, that we find the cancer in an early stage. However, when the cancer reaches a moderate stage, it can start eroding the urinary tract, in which case the patient most often presents with red colored urine, what we call hematuria. Now, generally it is a painless hematuria. That would mean there is no pain, but the patient has bleeding in the urine. In a very late stage, we can have development of pain and other symptoms. We always hope the patient does not come to us in the late stage. We would really like every patient to come to us in the early stage, or at least in a moderate stage where we can save a lot of them. Okay, so if at an early stage or at a middle stage the cancer is detected, then what is the course of treatment that can be the patient can proceed with? You see, kidney cancers are one of the most treatable cancers, and the bedrock of the treatment is that we rely on removal of the cancer, which is a surgical procedure. Now, if the cancer has involved less than 40% of the kidney, roughly a kidney is about 9 centimeter in the length, and if the cancer is smaller than 4 centimeter, then we try to remove the cancer and at the same time save the rest of the kidney, which is called nephron sparing surgery. Nephron is the basic blood filtration unit of a kidney. Each kidney has about 10 lakhs of nephrons, and we would like to save as many. So we like to give this patient a cancer-free life, at the same time give him as much of surviving kidney as possible. Now, that is possible, however, in only early cancers which are smaller than 4 centimeters. However, if a cancer has crossed 4 centimeter in length, which would mean it has already occupied or destroyed a large part of the kidney, in that case, the gold standard surgery is called radical nephrectomy, which basically the word radical stands for cancer surgery. Herein what we do, earlier we used to operate by open surgery, that means we cut open the abdomen. Nowadays, as technology has progressed, we try to give a patient the same surgical results, the same cancer freedom, but at the same time reducing the incision. You see, the patient has no disease in the skin or the muscle or the bones. If I can spare the skin, I can spare the muscles, I can spare the bones, then the patient's recovery becomes dramatically better. The trauma reduces. So what I use nowadays is laparoscopic surgery, which means the patient is taken to OT, the patient is under anesthesia, the patient is under deep sleep, he or she has no pain. Now we make 4 small openings, small ports, we call it port. That means each of these are, let us say if you would try to put a ball pen into the abdomen, then the size of the opening would be less than a centimeter. Now we make 5 such small openings in the abdomen, each opening being smaller than a centimeter. We place our ports through it, we place our camera through it, and we place our instruments through it. Now when the camera is inside, the view of inside the abdomen is then projected onto a large medical grade monitor. So the surgeon is able to see
a magnified and hyper clear resolution image. Then, using his hands to control the instruments from outside, I perform the surgery inside the abdomen. Now, as I mentioned, if the tumor is less than 4 centimeter, I would like to remove the cancer. At the same time, save as much kidney as possible. That is called nephron sparing cancer surgery. However, if the kidney has crossed 4 centimeter, then I'll remove the tumor, that is the cancer, along with the kidney and along with its all lymph nodes and fat content around the kidney. That is called radical surgery. Both of these surgeries I perform by laparoscopy. That means making 5 small holes and through which we operate. Now, delivering the tumor. That means once the tumor has been separated from the body, the cancer, we will immediately pack it inside an organ bag. Organ bag is a bag made of plastic. It is a very thick material which does not allow the cancer to spread inside the abdomen. So as soon as the cancer is separated from the body, we pack it inside the abdomen itself into an organ bag. And then we place a small incision in the abdomen, and through which, contained inside the organ bag, we will remove the cancer. Now the benefit of this procedure is that the cancer has been removed by laparoscopy, the trauma to the patient has reduced dramatically, the blood loss is reduced, patient can be given the same cancer freedom as he or she would achieve in open surgery. We use organ bag so that after the cancer is separated from the patient, it is then confined and arrested within a bag. Now that bag is tough, does not allow cancer cells to leak out, and using that bag we remove from the body. At the end, for removal of this cancer, we place a small incision, generally in the lower part of the abdomen. So the patient does have pain. There is no surgery which is absolutely painless, but the amount of pain reduces dramatically. Okay, and after this, both the surgeries which you said, both kinds of surgeries depending on the patient's cancer level, what is the survival rate for the patient? You see, when we find a patient with a less than 4 centimeter cancer, very often we would give the patient an extremely good survival. That would mean that kidney cancers, if they recur generally within the first 3 years of detection. So if a patient has crossed the first 3 years, very often the patient has crossed the bridge and he or she can lead an entirely normal life. For early cancers, the survival can border about more than 90%. Now, when the cancers reach a moderate size, that means let's say more than 4 centimeter, 5-6 centimeters tumor, the survival reduces to 70%. But in late stages, survival becomes much poorer. Therefore, I would, as I mentioned earlier, recommend please do not smoke. Number 2, a yearly ultrasound can often catch cancers in a very early stage, even before they have caused bleeding in the urine. And we would love to have these patients whom we can cure and give a perfectly normal life. And lastly, what I'd like to know is what is the quality of life that a person can have after the surgery, after both the kind of surgeries? You see, if we have spared the kidney, that means we have spared, let's say, 60% of the kidney, and the other kidney is entirely normal. In that case, the patient is left with a perfectly normal kidney function. At the same time, if we have ensured the cancer freedom completely, in that case, these patients very often require no radiotherapy, no chemotherapy, and they can resume normal life after 3 weeks of surgery. We will keep them under checkup, obviously, for the next 3 years. But if they cross 3 years, in that case, no further checkup is also required. In more advanced cases, when we have removed the entire cancer-affected kidney, but at the same time preserved the unaffected one, again the patient can return to normal life very soon. However, these are larger cancers and therefore they will require oncomedicine consultation, which would basically mean today these cancers are tackled not only by surgery but also by targeted therapy. In common lay parlance, you can call it chemotherapy, but these are called targeted therapies. We have oncomedicine specialists who will look into the particular case, will try to understand what is the type of this cancer and what kind of therapy will specifically target and help this patient. So these patients generally have a combined approach. One is a surgeon removing the main cancer, and one is after a month an oncomedicine consult, and that oncomedicine consultant will subsequently guide the adjuvant treatment. That means drugs and medicines to prevent
or reduce the chance of recurrence of these cancers. Now these patients obviously will have a 3-year follow-up. I would like to mention a test called a PET CT scan. Now PET CT scan actually means positron emission tomography. Now this is pure physics, positron emission tomography, but if you understand in layman parlance that glucose is energy. So whenever inside the body a particular area consumes a lot of glucose, it automatically means that area is very alive, very active. Now in our body, normally the brain consumes only glucose. Any place which has a cancer will also consume a lot of glucose, because cancer, as we all know, grows very fast. But also other tissues which are active tissues can also consume glucose. Now if theoretically we can inject glucose into a patient and the glucose molecule is tagged with a chemical which will emit positrons, in which case a particular kind of camera will catch the glow of the positron. In which case, wherever this glucose molecule tagged with the positron emitting molecule reaches a particular cancer, the cancer starts glowing. So therefore, this is called PET CT scan. Now in PET CT scan, we can catch hold of not only the primary cancer, but also cancer if it has spread to any part of the body. That is called metastasis. So the metastasis, if present during surgery, before surgery, or if they develop later after surgery, they can be caught by PET CT scan. PET CT scan is nowadays available in most major centers of India, and therefore we perform PET CT scan before surgery, and also we perform PET CT scan 3 times after surgery. The first one being at 6 months after surgery, second at 18 months, and third at 36 months. Now the purpose of this PET CT scan is to detect spread of cancer. If the cancer hasn't spread earlier before surgery, and if it does not return within 3 years after the surgery, then the patient has sailed through and the patient is a cancer survivor. Lots of patients survive this cancer. Don't get disheartened if somebody near you has been detected with the cancer, but we always like a patient to be able to come to us in an early stage where we can assure a very high survival for these patients. Thank you, Dr. Mukherjee. On behalf of our viewers, I'd like to thank you because the information which you've shared with us, that is very, very positive. It at least gives us hope that cancer is curable, and therefore we can all look for a better quality of life. You're most welcome. Thank you so much. Thank you. Thank you very much.